১৯০৯ সালে তরল অ্যামোনিয়া বা নাইট্রোজেন সার আবিষ্কার না হলে পৃথিবীর বর্তমান জনসংখ্যা থাকত মাত্র ৩৫০ থেকে ৪০০ কোটি। অর্থাৎ বর্তমান পৃথিবীর ৮২০ কোটি মানুষের প্রায় অর্ধেক মানুষ পৃথিবীতে আসার পেছনে নাইট্রোজেন সারের ভূমিকা রয়েছে। আপনার আমার মতো অনেকেই আজকে পৃথিবীতে থাকতাম না যদি না নাইট্রোজেন সার আবিষ্কার হতো। তার মানে নাইট্রোজেন সার আবিষ্কার পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। অথচ যেই ব্যক্তি এই গুরুত্বপূর্ণ জিনিসটি আবিষ্কার করেছিলেন সেই ব্যক্তির নোবেল দেওয়ার অনুষ্ঠান অনেক বিজ্ঞানী বয়কট করেছিলেন। কারণ নাইট্রোজেন সার আবিষ্কারের মাধ্যমে ফ্রিটজ হ্যাবার যেমন কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছিলেন, একই সাথে রাসায়নিক অস্ত্র আবিষ্কারের মাধ্যমে লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিলেন। ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং দ্বিমুখী ব্যক্তিত্বের জার্মান রসায়নবিদ ফ্রিটজ হ্যাবার এবং তার আবিষ্কৃত নাইট্রোজেন সার নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। মানব শরীরে ভরের ভিত্তিতে সবচেয়ে বেশি থাকে অক্সিজেন 65%, কার্বন 18.5%, হাইড্রোজেন 9.5% এবং নাইট্রোজেন 3.2%। তার মানে মানব শরীরের চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। মানব শরীরের চুল, নখ, যে কোনো পেশি, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো মূলত হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন, এবং এইসব প্রোটিনের মূল ভিত্তি হচ্ছে নাইট্রোজেন। আমাদের শরীরের প্রতিটি কোষে থাকা ডিএনএ, আরএনএ এগুলো তৈরিতে নাইট্রোজেন সরাসরি অংশ নেয়। তার মানে নতুন কোষ তৈরি এবং বংশগতির ধারা বজায় রাখতে নাইট্রোজেন অত্যন্ত জরুরি। রক্তে থাকা হিমোগ্লোবিন শরীরে অক্সিজেন পরিবহন করে এবং এই হিমোগ্লোবিন তৈরিতেও নাইট্রোজেন প্রয়োজন। এসবের বাইরে শরীরবৃত্তীয় আরও বিভিন্ন কাজে নাইট্রোজেন প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরে এই অতি প্রয়োজনীয় নাইট্রোজেন আসে কিভাবে? উত্তর খুবই সহজ, খাদ্যের মাধ্যমে। তবে আরেকটু স্পেসিফিক করে বলতে হবে উদ্ভিদের মাধ্যমে। মানুষসহ যে কোনো প্রাণীর জন্য যেমন নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ, সেমভাবে উদ্ভিদের জন্যও নাইট্রোজেন গুরুত্বপূর্ণ। কিন্তু উদ্ভিদ কিংবা প্রাণী কেউই বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করতে পারে না। এখন বাতাসে 78% নাইট্রোজেন থাকার পরেও তা শোষণ করতে না পারার প্রধান কারণ হচ্ছে নাইট্রোজেনের বন্ধন শক্তি। বাতাসে দুইটি নাইট্রোজেন শক্তিশালী ট্রিপল বন্ডের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এই শক্তিশালী বন্ধন ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, যার ফলে বাতাসে থাকা 78% নাইট্রোজেন উদ্ভিদ কিংবা প্রাণী কেউই সরাসরি ব্যবহার করতে পারে না। আমরা যখন নিঃশ্বাসের সাথে বাতাস টেনে নেই, তখন বাতাসের সাথে নাইট্রোজেন আমাদের শরীরে প্রবেশ করে, কিন্তু এই নাইট্রোজেন আমাদের শরীর শোষণ করতে পারে না। ফলে শ্বাস ছাড়ার সময় অবিকৃতভাবে নাইট্রোজেন শরীর থেকে বের হয়ে আসে। তবে একটি প্রাকৃতিক ঘটনা বাতাসে থাকা নাইট্রোজেনের ট্রিপল বন্ড ভেঙে দিয়ে নাইট্রোজেনকে উদ্ভিদের শোষণযোগ্য করে তোলে, এবং সেই ঘটনা হচ্ছে বজ্রপাত। বজ্রপাতের সময় বিদ্যুৎ চমকানোর স্থানের তাপমাত্রা ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার প্রায় ৫ গুণ। এত উচ্চ তাপশক্তির কারণে বিদ্যুৎ চমকানোর স্থানে থাকা বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে। সাধারণ তাপমাত্রায় এরা পরস্পরের সাথে বিক্রিয়া না করলেও উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রার ফলে প্রথমেই অক্সিজেন অণু ভেঙে দুইটি অক্সিজেন পরমাণু তৈরি করে। পরবর্তীতে এই অক্সিজেন পরমাণু উচ্চ শক্তিতে নাইট্রোজেন অণুকে আঘাত করে নাইট্রিক অক্সাইড গ্যাস এবং একটি নাইট্রোজেন পরমাণু তৈরি করে। এই নাইট্রোজেন পরমাণু আবার অক্সিজেন অণুকে আঘাত করে নাইট্রিক অক্সাইড এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি করে। এভাবে উচ্চ তাপমাত্রা থাকাকালীন একটি চেইন রিঅ্যাকশন তৈরি হয়, যা থেকে মূলত নাইট্রিক অক্সাইড গ্যাস পাওয়া যায়। এই নাইট্রিক অক্সাইড বাতাসে থাকা অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এরপর এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি এবং অক্সিজেনের সংস্পর্শে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির ফোঁটার সাথে মাটিতে ঝরে পড়ে। বৃষ্টির পানির সাথে নেমে আসা এই নাইট্রিক অ্যাসিড মাটিতে থাকা খনিজ লবণ যেমন ক্যালসিয়াম কার্বনেট কিংবা পটাশিয়াম কার্বনেট এদের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট কিংবা পটাশিয়াম নাইট্রেট লবণ তৈরি করে। এখন এই নাইট্রেট লবণ থেকে নাইট্রেট আয়ন উদ্ভিদ শেকড়ের সাহায্যে শোষণ করে নিতে পারে। এভাবেই উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন বজ্রপাতের মাধ্যমে তৈরি হয়। তবে এভাবে তৈরি হওয়া নাইট্রোজেনের পরিমাণ কিন্তু খুব বেশি নয়, মাত্র ৫ থেকে ১০%। বাকি ৯০ থেকে ৯৫% নাইট্রোজেন আসে ব্যাকটেরিয়ার মাধ্যমে। মাটির নিচে থাকা কিছু ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেন অণু ভেঙে উদ্ভিদের শোষণযোগ্য নাইট্রোজেন তৈরি করতে পারে। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে, মানুষসহ সকল প্রাণী তার প্রয়োজনীয় নাইট্রোজেন পায় উদ্ভিদ থেকে, উদ্ভিদ নাইট্রোজেন পায় মাটি থেকে। এখন একই মাটিতে বছরের পর বছর চাষাবাদের ফলে মাটিতে থাকা নাইট্রোজেন শেষ হয়ে যায়, ফলে ওই মাটিতে আর সুস্থ সবল উদ্ভিদ জন্মায় না। এবং এই বিষয়টি প্রকটভাবে সামনে আসে ১৯বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। ইউরোপ আমেরিকায় শিল্প বিপ্লবের সময় জনসংখ্যার বিস্ফোরণ ঘটে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে কৃষিজমিগুলো প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পারছিল না। তখন কৃত্রিমভাবে কৃষিজমির উর্বরতা বাড়াতে গুয়ানো নামক পাখির বিষটার ব্যাপক চাহিদা তৈরি হয়।
পেরুর উপকূলীয় অঞ্চল এবং এর আশপাশের দ্বীপগুলোতে কোটি কোটি সামুদ্রিক পাখি বাস করত। এই পাখিদের প্রধান খাদ্য ছিল সামুদ্রিক মাছ, যার ফলে এদের বিষ্ঠায় প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস থাকত। পেরুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টি না হবার ফলে পাখির বিষ্ঠা ধুয়ে মুছে না গিয়ে শক্ত হয়ে জমতে থাকে, যার ফলে শত শত বছরে পাখির বিষ্ঠার বিশাল স্তর জমা হয় এবং এগুলোকেই বলা হয় গুয়ানো। পেরুর আদিবাসীরা বহু আগে থেকেই তাদের কৃষিজমিতে এই গুয়ানো ব্যবহার করত। গুয়ানো ব্যবহারে তাদের ফলন খুবই ভালো হতো। তবে গুয়ানোতে যে উদ্ভিদের পুষ্টির জন্য কার্যকরী উপাদান রয়েছে তা সামনে নিয়ে আসেন জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার বন হামবোল্ট 1802 সালে। এর ধারাবাহিকতায় 1840 সালের পর ইউরোপ আমেরিকা পেরু থেকে গুয়ানো আমদানি শুরু করে। এছাড়া এই গুয়ানোর দখল নিয়ে ওই সময় এক নতুন মাত্রার দৌড়ঝাঁপ শুরু হয়েছিল। এমনকি 1856 সালে আমেরিকা গুয়ানো আইল্যান্ড অ্যাক্ট পাশ করেছিল। এই অ্যাক্টের অধীনে যে কোনো আমেরিকান নাগরিক পৃথিবীর যে কোনো স্থানে মালিকহীন গুয়ানো সমৃদ্ধ দ্বীপকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করতে পারত। যাই হোক, 1850 সালের দিকে গুয়ানোর চাহিদা এতটাই বৃদ্ধি পায় যে এর দাম আকাশচুম্বী হয়ে যায় এবং সেই দাম স্বর্ণের দামের মাত্র 4 ভাগের 1 ভাগে দাঁড়ায়। অর্থাৎ 4 কেজি গুয়ানোর বিপরীতে 1 কেজি স্বর্ণ পাওয়া যেত। গুয়ানোর ব্যাপক রপ্তানির ফলে দ্রুতই গুয়ানোর মজুদ ফুরিয়ে আসে। ফলাফল 1872 সালে পেরু গুয়ানো রপ্তানি বন্ধ করে দেয়, যার ফলে ফসল উৎপাদনের ক্ষেত্রে নাইট্রোজেনের ঘাটতি আবার সামনে আসে। আসলে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রচুর ফলনের প্রয়োজন ছিল, কিন্তু এর বিপরীতে ব্যাকটেরিয়া খুবই ধীরগতিতে নাইট্রোজেন তৈরি করে। আবার নাইট্রোজেনের চাহিদা পূরণে বজ্রপাতও যথেষ্ট নয়, যার ফলে তখন কৃত্রিমভাবে উদ্ভিদের শোষণযোগ্য নাইট্রোজেন তৈরির প্রয়োজনীয়তা সামনে আসে। নাইট্রোজেনের এই সংকট নিয়ে 1898 সালে রসায়নবিদ স্যার উইলিয়াম ক্রোক এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা হুইট প্রবলেম নামে পরিচিত, যেখানে তিনি জনসংখ্যা বৃদ্ধির হারের বিপরীতে জমিতে উৎপাদনের হার কমে আসার ক্ষেত্রে নাইট্রোজেনের ভূমিকার বিষয়টি উল্লেখ করেন। কৃত্রিমভাবে নাইট্রোজেন সার তৈরি করে তা কৃষি জমিতে প্রয়োগ করতে না পারলে 1930 সালের মধ্যে এক মহা দুর্ভিক্ষের সংখ্যা উল্লেখ করেন, যাতে কোটি কোটি মানুষ খাদ্যাভাবে মারা যাবে। সেই সাথে ক্রোকস বিশ্বের সকল রসায়নবিদদের প্রতি আহ্বান জানান তারা যেন বাতাসে থাকা নাইট্রোজেনকে উদ্ভিদের শোষণযোগ্য করার পদ্ধতি নিয়ে কাজ করেন। ক্রোকের এই আহ্বানের আগে যে বাতাসের নাইট্রোজেনকে সারে রূপান্তরের চেষ্টা করা হয়নি তা কিন্তু নয়। 1811 সালে জার্মান রসায়নবিদ ফ্রিডরিখ হিল্ডেব্রান্ড সর্বপ্রথম হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস সরাসরি মিশিয়ে এতে ইলেকট্রিক স্পার্ক এবং উচ্চ তাপের সাহায্যে অ্যামোনিয়া তৈরির চেষ্টা করেন, কিন্তু তিনি নাইট্রোজেন অণুর মধ্যকার শক্তিশালী ট্রিপল বন্ড ভাঙতে সক্ষম হননি। এরপর 1823 সালে জোহান ওলফগ্যাং ডুবেরেইনার আবিষ্কার করেন স্পঞ্জি প্লাটিনিয়ামকে অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করলে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়া থেকে সামান্য অ্যামোনিয়া তৈরি হয়। তবে এই পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের পরিমাণ ছিল অতি নগণ্য। এরপর 1860 সালে মার্গারিট এবং শুরদেবাল সরাসরি হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করার বিপরীতে পরোক্ষ পদ্ধতির সাহায্য নেন। তারা প্রথমে বেরিয়াম কার্বনেট, কয়লা এবং বাতাসের নাইট্রোজেন একটি বিশেষ পাত্রে নিয়ে উচ্চ তাপমাত্রায় 1000 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করেন। এতে বেরিয়াম সায়ানাইড পাওয়া যায়। পরবর্তীতে এই বেরিয়াম সায়ানাইডে উচ্চ চাপের জলীয় বাষ্প চালনা করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। কিন্তু এই পদ্ধতিতে প্রচুর জ্বালানির প্রয়োজন ছিল, কারণ এই ক্ষেত্রে তাপমাত্রা 1000 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠাতে হয়, ফলে খরচও ছিল অত্যাধিক। এই জন্য এটি বাণিজ্যিকভাবে অনুপযোগী ছিল। 1905 থেকে 1907 সালে বাল্টার নর্নেস্ট গাণিতিক হিসাব করে দেখান যে শুধুমাত্র উচ্চ তাপে হাইড্রোজেন এবং নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করা সম্ভব নয়, উচ্চ তাপের পাশাপাশি উচ্চ চাপেরও প্রয়োজন হবে। এমনকি বাল্টার নিজে 50 থেকে 75 বায়ুমণ্ডলীয় চাপে খুব সামান্য অ্যামোনিয়া তৈরি করতে সক্ষম হয়েছিলেন। 1811 সালে ফ্রেডরিখ হিল্ডেব্রান্ডের মাধ্যমে শুরু হয়ে পরবর্তী 100 বছরে অ্যামোনিয়া তৈরির ভিত্তি তৈরি হয় এবং চূড়ান্ত সফলতা আসে 1909 সালে ফ্রিটজ হ্যাবারের হাত ধরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফ্রিটজ হ্যাবার ওয়াল্টার মতোই উচ্চ তাপ এবং চাপের মাধ্যমে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাতে চেষ্টা করেন, তবে এক্ষেত্রে তিনি চাপের পরিমাণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করেন। ওই সময় হ্যাবার একটি লাইট বাল্ব তৈরির কারখানায় কাজ করতেন, যার ফলে বিভিন্ন রেয়ার মেটাল সংগ্রহ করা তার জন্য সহজ ছিল। তেমনই একটি রেয়ার মেটাল হচ্ছে অসমিয়াম। হ্যাবারের সময় পৃথিবীতে মাত্র 100 কেজির মতো রিফাইন অসমিয়াম ছিল, যা লাইট বাল্বের ফিলামেন্ট হিসেবে কেমন কার্যকর তা টেস্ট করার জন্য ব্যবহার হতো, ফলে বাল্ব কোম্পানিতে ভালো পরিমাণে অসমিয়ামের মজুদ ছিল। হ্যাবার উচ্চ তাপ এবং চাপের পাশাপাশি অসমিয়ামকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহারের চিন্তা করেন, ফলে তিনি কিছু পরিমাণ অসমিয়াম কারখানা থেকে তার ল্যাবে নিয়ে যান। 1909 সালের মার্চে ফ্রিটজ হ্যাবার তার ল্যাবের প্রেসার চেম্বারে অসমিয়াম শিট রেখে হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসে উচ্চ তাপ এবং চাপ প্রয়োগ করেন।
500°C তাপমাত্রায় যখন চাপ 200 বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে যান, তখন নাইট্রোজেনের ট্রিপল বন্ড ভেঙে গিয়ে তা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এবং অ্যামোনিয়া তৈরি করতে শুরু করে। মোট গ্যাস মিক্সচারের 6% অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে তরল রূপে পাত্রে জমা হয়, যা ছিল গত 100 বছরে বিভিন্ন রসায়নবিদের স্বপ্ন বাস্তবে রূপান্তর হওয়ার মুহূর্ত। হ্যাবারের এই সাফল্য মুহূর্তেই চারদিকে সাড়া ফেলে। জার্মানির সবচেয়ে বড় কেমিক্যাল কোম্পানি BASF ফ্রিটজ হ্যাবারের পদ্ধতিকে বাণিজ্যিক রূপ দেয় এবং এর পরবর্তী 4 বছরের মধ্যেই অ্যামোনিয়ার দৈনিক উৎপাদন 5000 কেজিতে পৌঁছায়। সহজলভ্য নাইট্রোজেনের মাধ্যমে জমিতে ফলন অকল্পনীয় রকম বৃদ্ধি পায়। একই জমিতে উৎপাদন আগের চেয়ে 4 গুণ বেড়ে যায়। এখন খাদ্য যেহেতু সহজলভ্য, সেহেতু জনসংখ্যাও হু করে বাড়তে থাকে। ফলাফল, বর্তমান পৃথিবীর জনসংখ্যা 820 কোটি। বর্তমান সময়ের মানুষের শরীরে থাকা 50% নাইট্রোজেন মূলত এসেছে ফ্রিটজ হ্যাবারের পদ্ধতি থেকে, কারণ হ্যাবারের পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হবার পর ওই অ্যামোনিয়া দিয়েই পরবর্তীতে সকল চাষাবাদ হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের নাইট্রোজেন সার ব্যবহার হয়, যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি। এই সব ধরনের নাইট্রোজেন সারের মূল কাঁচামাল হচ্ছে অ্যামোনিয়া। যেমন ইউরিয়া সারের কথা বিবেচনা করা যাক। অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় পাওয়া যায় অ্যামোনিয়াম কার্বামেট। পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজনের মাধ্যমে দানাদার ইউরিয়া সার পাওয়া যায়, যাতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 46%। অ্যামোনিয়াম নাইট্রেট সার তৈরি করার ক্ষেত্রে প্রথমে অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। পরে এই নাইট্রিক অ্যাসিডের সাথে আবার অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটিয়ে পাওয়া যায় অ্যামোনিয়াম নাইট্রেট সার। এতে নাইট্রোজেনের পরিমাণ 35%। অ্যামোনিয়াম সালফেট সার তৈরি করার ক্ষেত্রে অ্যামোনিয়াকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে পাওয়া যায় অ্যামোনিয়াম সালফেট সার। এই সারে নাইট্রোজেনের পরিমাণ 21%। এখন আপনার মনে একটি প্রশ্ন তৈরি হতে পারে, অ্যামোনিয়া নিজেই তো সার এবং এতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, 82%। তাহলে সরাসরি অ্যামোনিয়া ব্যবহার না করে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কেন বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি করা হয়েছে? এসব কারণে তো সার উৎপাদনের খরচ বেড়েছে, তার মানে কৃষকের সারের পেছনে ব্যয়ও বেড়েছে। আসলে অ্যামোনিয়াকেও সরাসরি সার হিসেবে ব্যবহার করা যায়, তবে এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যামোনিয়া সাধারণ তাপমাত্রা এবং চাপে গ্যাস অবস্থায় থাকে, ফলে অ্যামোনিয়াকে গ্যাস সিলিন্ডারে করে পরিবহন করতে হয়। অন্যদিকে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো কঠিন এবং দানাদার, ফলে এদের পরিবহন করা সহজ। সরাসরি অ্যামোনিয়া গ্যাস কিংবা তরল মাটিতে প্রয়োগ করা যায় না, কারণ প্রয়োগ করার সাথে সাথে অ্যামোনিয়া বাষ্প হয়ে উড়ে যায়। অ্যামোনিয়াকে সরাসরি ব্যবহারের জন্য বিশেষ ধরনের ট্রাক্টর এবং নাইফ ইনজেক্টর নামক যন্ত্রের প্রয়োজন হয়, যা মাটির 4 থেকে 6 ইঞ্চ গভীরে তরল অ্যামোনিয়া পুশ করে দেয় এবং মাটির আর্দ্রতা এই তরল অ্যামোনিয়াকে ধরে রাখে। কিন্তু এখনও বিশ্বের বেশিরভাগ দেশে হাতে ছেটানো সার ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে দানাদার সার সবচেয়ে বেশি উপযোগী। অ্যামোনিয়া অত্যন্ত ঝাঁঝালো এবং বিষাক্ত, সেই সাথে ক্ষয়কারী একটি গ্যাস, যার ফলে গ্যাস কিংবা তরল অ্যামোনিয়া প্রয়োগ করতে গেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে। অ্যামোনিয়ার সিলিন্ডার লিক হয়ে অ্যামোনিয়া চোখে গেলে চোখ অন্ধ হয়ে যেতে পারে, ফুসফুসে গেলে মারাত্মক শ্বাসকষ্ট তৈরি হবে, কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। এইসব দিক বিবেচনায় দানাদার সার খুবই নিরাপদ। এ সকল কারণে সরাসরি অ্যামোনিয়া ব্যবহারের বিপরীতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াকে দানাদার সারে রূপান্তর করে ব্যবহার করা হয়। তবে সরাসরি যে অ্যামোনিয়া একদমই ব্যবহার হয় না তা কিন্তু নয়। আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে সরাসরি অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এক্ষেত্রে নাইট্রোজেন সার বাবদ খরচ অনেক কমে আসে। বিখ্যাত সায়েন্স জার্নাল আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা এর তথ্য মতে বিশ্ব জনসংখ্যার প্রায় 48 থেকে 50% মানুষের খাদ্যের যোগান আসে সিনথেটিক বা কৃত্রিম নাইট্রোজেন সার ব্যবহারের মাধ্যমে। আজকে যদি কৃত্রিম নাইট্রোজেন সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তী 1 বছরের মধ্যেই পৃথিবীতে মহা দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে বুঝতেই পারছেন বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তার জন্য কৃত্রিম নাইট্রোজেন সার কতটা গুরুত্বপূর্ণ। এবং এই অতি গুরুত্বপূর্ণ নাইট্রোজেন সারের পেছনের মানুষটি হচ্ছেন ফ্রিটজ হ্যাবার। আপনাদের মধ্যে যারা ক্লাস 9-10-এ পড়েন তারা রসায়নের লা শাতেলিয়ার নীতি পড়তে গিয়ে হ্যাবারের পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা পড়েছেন, যেখানে তাপ এবং চাপের চমৎকার ব্যালেন্সের মাধ্যমে অ্যামোনিয়ার সর্বোচ্চ উৎপাদনের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। নাইট্রোজেন সারের মতো এত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কারের পরেও কেন ফ্রিটজ হ্যাবারের নোবেল পুরস্কারে অনেক সায়েন্টিস্ট খুশি হতে পারেননি, এই বিষয়টি বলার আগে বন জঙ্গলে আলাদা করে নাইট্রোজেন সার না দেওয়ার পরেও কেন বন জঙ্গলে গাছপালা মারা যায় না সেটা বলা যাক। বনাঞ্চল এবং কৃষি জমির মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। কৃষি জমিতে আমরা ফসল ফলিয়ে সেই ফসল কেটে খেয়ে ফেলি, তার মানে কৃষি জমি থেকে গাছ যেই নাইট্রোজেন নিয়েছে তা আর কৃষি জমিতে ফেরত যাচ্ছে না, ফলাফল কৃষি জমিতে নাইট্রোজেনের ঘাটতি থেকে যায়।
এবং একই জমিতে বারবার চাষের ফলে একসময় জমিতে নাইট্রোজেন প্রায় শূন্যে চলে আসে। অন্যদিকে বন জঙ্গলে যে গাছপালা জন্মায় তারা জঙ্গলেই মরে গিয়ে জঙ্গলের মাটির সাথে মিশে যায়, যার ফলে গাছ মাটি থেকে যে নাইট্রোজেন নিয়েছিল তা আবার জঙ্গলের মাটিতে ফেরত যায়। তাছাড়া বন জঙ্গলে থাকা পশু পাখি মারা যাবার পর জঙ্গলের মাটিতেই মিশে যায়, ফলে পশু পাখি বনের গাছপালা থেকে যে নাইট্রোজেন নিয়েছিল সেটাও বনের মাটিতে ফিরে যায়, যার ফলে বন জঙ্গলে আলাদা করে কৃত্রিম নাইট্রোজেন সার প্রয়োগের প্রয়োজন পড়ে না। প্রাকৃতিকভাবেই সেখানে নাইট্রোজেনের সমতা বিরাজ করে। এর বাইরে বন জঙ্গলে নাইট্রোজেন উৎপাদনকারী ব্যাকটেরিয়াও অবাধে বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু কৃষি জমিতে সেটা সম্ভব হয় না। মোট কথা, বন জঙ্গলের সিস্টেম থেকে কোনো পুষ্টি বা নাইট্রোজেন অপচয় হয় না কিংবা সিস্টেম থেকে বাইরে চলে যায় না। কিন্তু চাষাবাদ এমন একটি সিস্টেম যেখানে মাটিতে থাকা নাইট্রোজেন মাটিতে ফেরত যায় না, এর বিপরীতে সেই নাইট্রোজেন চলে যায় মানুষের শরীরে, এবং এজন্যই চাষাবাদের ক্ষেত্রে কৃত্রিম নাইট্রোজেনের বিকল্প নেই। 1909 সালে ফ্রিটজ হ্যাবারের অ্যামোনিয়া তৈরি করার পর এর বাণিজ্যিক উৎপাদন হতে হতেই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে হ্যাবারকে জার্মান সামরিক বাহিনীর রাসায়নিক যুদ্ধ শাখার দায়িত্ব দেওয়া হয়। এরপর হ্যাবার প্রথমবারের মতো কার্যকর রাসায়নিক অস্ত্র হিসেবে ক্লোরিন গ্যাসকে ব্যবহারের উপযোগী করেন। 1900 সালের হেগ কনভেনশন অনুযায়ী কামানের গোলার মাধ্যমে বিষাক্ত গ্যাস ছুড়ে দেওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ছিল। হ্যাবার এই আইনকে ফাঁকি দেওয়ার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। বাতাস যখন প্রতিপক্ষের দিকে বইতে থাকবে তখন সিলিন্ডারের মাধ্যমে প্রতিপক্ষের দিকে ক্লোরিন গ্যাস ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন। 1915 সালের 22 এপ্রিল বেলজিয়ামের ইপ্রেস যুদ্ধে ফরাসি সৈন্যদের দিকে 168 টন ক্লোরিন গ্যাস ছাড়া হয়। ক্লোরিন গ্যাসে ফুসফুসে পানি জমে এবং মাত্র কয়েক মিনিটে একজন মানুষ শ্বাসরোধ হয়ে মারা যায়। ফলাফল, ইপ্রেস ময়দানে কয়েক মিনিটে 5000-এর বেশি সৈনিক মারা যায়। এটিই ছিল মানব ইতিহাসে প্রথম সফল এবং বড় আকারের রাসায়নিক আক্রমণ। পরবর্তীতে মিত্রবাহিনী ক্লোরিন গ্যাস প্রতিরোধী মাস্ক ব্যবহার শুরু করে। এর ফলে হ্যাবার ক্লোরিনের চেয়ে 18 গুণ বেশি শক্তিশালী এবং বর্ণ ও গন্ধহীন ফসজিন গ্যাস ব্যবহার শুরু করেন। এই গ্যাসকে বলা হয় নীরব ঘাতক। এই গ্যাস ফুসফুসে প্রবেশের প্রথম দিকে তেমন কিছুই অনুভূত হয় না, তবে 24 থেকে 48 ঘন্টা পর হঠাৎ ফুসফুসে পানি জমে মানুষ মারা যায়। 1915 সালের ডিসেম্বরে প্রথম এই গ্যাস ব্যবহার করা হয়। এরপর 1917 সালের জুলাইয়ে হ্যাবারের নির্দেশে ব্যবহার করা হয় মাস্টার্ড গ্যাস। এটি মানুষের শরীরে মারাত্মক ক্ষত তৈরি করত এবং বিশেষ পোশাক ছাড়া এই গ্যাসের হাত থেকে বাঁচার আর কোনো উপায় থাকে না। প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক অস্ত্র এবং গ্যাসের কারণে প্রায় 1 লক্ষ সৈনিক মারা গিয়েছিল এবং প্রায় 12 থেকে 13 লক্ষ সৈনিক মারাত্মকভাবে আহত হয়েছিল। অনেকে চিরতরে অন্ধ হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর 1918 সালের রসায়নে নোবেল বিজয়ী হিসেবে হ্যাবারের নাম ঘোষণা করা হয় 1919 সালের 13 নভেম্বর, বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি করার কৃতিত্বের জন্য। এই ঘোষণার পর বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দেখা দেয়। হ্যাবারের মতো একজন রাসায়নিক অস্ত্র ব্যবহারকারীকে এই পুরস্কার দেয়াতে তাদের আপত্তি ছিল, যার ফলে অনেক বিজ্ঞানী হ্যাবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিলেন। সুদীর্ঘ 7 বছরের একটি মিশন। উদ্দেশ্য একটি গ্রহাণু থেকে মাত্র 60 গ্রাম নমুনা সংগ্রহ করা, যা করতে গিয়ে 13,000 কোটি টাকা খরচ হয়েছিল, এবং মিশনটির নাম হচ্ছে ওসাইরাস রেক্স। এই মিশনের সার্বিক বিষয় বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।